গ্রামটির নাম ছিল স্বপনপুরী। চারদিকে কাদা, মাটি, ধুলোবালি আর জরাজীর্ণ রাস্তার মাঝে অবস্থিত একটি ছোট্ট জনপদ, যেখানে সময় যেন খুব ধীর গতিতে চলত। এই গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি ভগ্নপ্রায় কুঁড়েঘর ছিল। কুঁড়েঘরের দেওয়ালে অসংখ্য ফাটল, চালের ছাউনি জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। বর্ষাকালে ছাদ দিয়ে অনবরত পানি পড়ত, আর শীতের রাতে কনকনে হিম বাতাস ঘরের ভেতর অবাধে প্রবেশ করত। সেই হতদরিদ্র কুঁড়েঘরেই বাস করতেন বৃদ্ধ হরিপদ এবং তার স্ত্রী সুমিত্রা দেবী। বয়স তাদের দুজনেরই কোমর বাঁকিয়ে দিয়েছে, হাতের কাজ আর আগের মতো নেই, চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে এসেছে। তাদের সহায় সম্পত্তির নামে কিছুই ছিল না, ছিল শুধু ওই ভাঙা ঘরটি আর একটি ছোট খাবারের পাত্র, যা দিয়ে কোনো মতে প্রতিদিনের দুমুঠো ভাতের সংস্থান হতো। তাদের একমাত্র সন্তান ছিল অনন্যা। অনন্যা ছোটবেলা থেকেই অন্যদের থেকে একেবারেই আলাদা প্রকৃতির ছিল। যখন গ্রামের অন্য সব শিশুরা ধুলোবালি নিয়ে খেলায় মেতে থাকত, তখন সে স্কুলের জরাজীর্ণ বইগুলো পরম মমতায় বুকে জড়িয়ে বসে থাকত। পড়ার প্রতি তার অদম্য তৃষ্ণা ছিল অনেক বড়, কিন্তু তার দারিদ্র্য ছিল সেই স্বপ্নের প্রধান বাধা। হরিপদ কখনো মাঠে দিনমজুরি করতেন, কখনো অন্যের বাড়িতে জ্বালানি কাঠ চেরাইয়ের কাজ করতেন। সুমিত্রা দেবী গ্রামের অন্য বাড়িগুলোতে গৃহস্থালির কাজ করতেন। দুজনের অক্লান্ত পরিশ্রমেই কোনোভাবে তাদের দুবেলা অন্ন জুটত। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় অনন্যা জিজ্ঞেস করেছিল, বাবা, আমি অনেক পড়াশোনা করতে চাই। হরিপদ তার ক্লান্ত মুখখানা মেয়ের দিকে ফিরিয়ে তাকিয়েছিলেন। সন্তান যদি পড়াশোনা করে বড় কোনো সরকারি কর্মকর্তা হতে পারে, তবে আমাদের নাম উজ্জ্বল হবে। সেদিন থেকেই অনন্যা মনে মনে একটি বড় স্বপ্ন লালন করা শুরু করল। সময় বয়ে যেতে লাগল। স্কুলের বেতন, প্রয়োজনীয় বই খাতা আর জামাকাপড় সবই যেন এক পাহাড় সম বোঝা হয়ে দাঁড়াল। অনেক সময় অনন্যাকে অভুক্ত পেটে স্কুলে যেতে হয়েছে, কিন্তু সে কখনোই কোনো অভিযোগ করেনি। গ্রামের মানুষ তাকে নিয়ে ব্যঙ্গ করত, মেয়ে মানুষ, এত পড়াশোনা করে কী লাভ হবে, শেষ পর্যন্ত তো বিয়েই দিতে হবে। সুমিত্রা দেবী সব কথা নীরবে সহ্য করে নিতেন, কিন্তু রাতে মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতেন। হরিপদ বাইরে থেকে নিজেকে শক্ত রাখলেও ভেতর থেকে ভেঙে যাচ্ছিলেন। অনন্যা মাধ্যমিক পাশ করল, এরপর উচ্চ মাধ্যমিক। প্রতিবারই সেই একই টিপ্পনী, সেই একই উপহাস। কিন্তু সে যখন উচ্চশিক্ষার জন্য শহরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল, তখন সমস্যা আরও জটিল হয়ে দাঁড়াল। কলেজ শহরে, আর সেখানে থাকা, খাওয়া, যাতায়াত, বইপত্রের খরচ সবকিছুই অসম্ভব মনে হচ্ছিল। হরিপদ অনেক রাত নির্ঘুম কাটিয়ে ভেবেছিলেন। অবশেষে একদিন তিনি তার স্ত্রীকে বললেন, আজ যদি মেয়ের স্বপ্নকে বাধা দিই, তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না। তিনি তাদের কুঁড়েঘরের কোমে রাখা সেই পুরনো সিন্দুকটি খুললেন। সেখানে ছিল কিছু জমানো মুদ্রা, কিছু টাকা এবং সুমিত্রার একটি পুরনো রূপোর নূপুর। সুমিত্রা কোনো বাক্যব্যয় না করেই নূপুরটি খুলে দিলেন। অনন্যা শহরে পাড়ি জমাল। শহর তার জন্য মোটেও সহজ ছিল না। ছোট্ট একটি ঘর, চারজন মেয়ে একসাথে থাকা, দিনের বেলায় কলেজ আর রাতে টিউশনি করা, সবই ছিল কঠিন। মাঝে মাঝে ক্লান্তিতে সে অঝরে কাঁদত, কিন্তু পরের দিন আবার নতুন উদ্যমে জেগে উঠত। সেই সময়েই সে সিভিল সার্ভিস পরীক্ষার কথা জানতে পারল। যখন সে প্রথমবার শুনল যে একটি সাধারণ ঘরের মেয়েও দেশের বড় কর্মকর্তা হতে পারে, তখন তার হৃদস্পন্দন বেড়ে গেল। সে মনে মনে পণ করল, দিনে ক্লাস, রাতে পড়াশোনা। বন্ধুরা যখন আনন্দ করত, অনন্যা তখন বইয়ের পাতায় নিজেকে ডুবিয়ে রাখত। যখনই মন ভেঙে পড়ত, তখনই বাবা মায়ের ক্লান্ত মুখটি চোখের সামনে ভেসে উঠত। সেই কুঁড়ে ঘর, সেই ফাটল ধরা দেয়াল। গ্রামে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল। হরিপদের শরীর ভেঙে পড়ছিল, কাজের ক্ষমতা কমে গিয়েছিল। অনেকদিন এমন গেছে যে ঘরে চুলা জ্বলেনি। সুমিত্রা দেবী গ্রামে আরও বেশি কঠোর পরিশ্রম শুরু করলেন। প্রায়ই অনন্যার কাছে বাড়ি থেকে ফোন আসত, মা, তুই ঠিক আছিস তো, পড়াশোনায় মন দে। কিন্তু তাদের কণ্ঠস্বর কেঁপে উঠত। একদিন হরিপদ মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। অনন্যা ছুটে গ্রামে এলো। কুঁড়েঘরে শয্যাশায়ী বাবাকে দেখে তার কলিজা শুকিয়ে গেল। চিকিৎসক ওষুধ লিখে দিলেন, কিন্তু তা কেনার মতো টাকা ছিল না। অনন্যা তার বইপত্র বিক্রি করল, বন্ধুদের কাছে হাত পাতল। সেই রাতে বাবার পাশে বসে সে বলল,
বাবা, আমি অফিসার হয়েই ফিরব, আপনাকে এই জরাজীর্ণ অবস্থায় রাখব না। হরিপদ মেয়ের মাথায় হাত রেখে বললেন, শুধু পরিশ্রম করো মা, আমরা কোনো মতে বেঁচে থাকব। অনন্যা শহরে ফিরে গেল। সেদিন থেকে তার পড়াশোনা আরও কঠিন হয়ে উঠল। প্রথমবার পরীক্ষা দিল, অকৃতকার্য হল। দ্বিতীয়বার আবার ব্যর্থতা। প্রতিবারই সমাজের লোকজনের সেই পুরনো বুলি, দেখেছ তো বেশি পড়ার ফল। কিন্তু অনন্যা থামল না। 7টি বছর পেরিয়ে গেল। এই দীর্ঘ সময়ে গ্রাম বদলেছে, কিন্তু এই কুঁড়েঘরটি একই রয়ে গেছে। বাবা মা বৃদ্ধ হয়েছেন, শরীরে জোর ফুরিয়ে এসেছে। আর একদিন শহরের এক পত্রিকার পাতায় শিরোনাম হল, এক গরিব কৃষকের মেয়ে আজ আইএএস অফিসার। অনন্যার নাম সংবাদপত্রের পাতায় ছাপা হল। সেদিন তার চোখের জল আর থামছিল না। কিন্তু তার মনে কেবল একটিই প্রশ্ন ছিল, বাবা মা এখন কেমন আছেন? আর ঠিক সেখান থেকেই তার ঘরে ফেরার গল্পের সূচনা হল। সকালের সময় শহরের ব্যস্ত রাস্তাগুলো যথারীতি ছুটে চলছে, কিন্তু সেদিন অনন্যার পৃথিবীটা একেবারেই ভিন্ন ছিল। সামনের টেবিলে রাখা সেই নিয়োগপত্রটি বারংবার তার চোখের সামনে ফুটে উঠছিল। সেই কাগজে বড় বড় অক্ষরে লেখা ছিল ভারতীয় প্রশাসনিক সেবা। সে চেয়ারে বসেছিল, কিন্তু মন পড়েছিল অনেক দূরে। গত 7 বছরের কঠোর পরিশ্রম, না খেয়ে কাটানো রাত, চোখের জলে ভেজা বই, সব স্মৃতি যেন একে একে তার চোখে ভেসে আসছিল। তবে সেই সব স্মৃতির ভিড়ে সবচেয়ে স্পষ্ট ছিল মা আর বাবার অবয়ব। তাদের সেই কুঁড়ে ঘর, সেই মাটির মেঝে, যেখানে সে ছোটবেলায় খালি পায়ে হাঁটত। অনন্যা জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। সুউচ্চ দালান, চকচকে গাড়ি, ব্যস্ত মানুষ, সবই আছে, কিন্তু মায়ের কোলে মাথা রাখলে যে শান্তি পাওয়া যায়, তা যেন কোথাও নেই। সে ফোন তুলে গ্রামের নাম্বারে ডায়াল করল। অনেকক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে সুমিত্রা দেবীর কণ্ঠ শোনা গেল। হ্যালো মা। এ কথাটি শুনতেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে এলো। সুমিত্রা দেবী কিছুই বলতে পারছিলেন না। অনন্যা নিজেকে সামলে নিয়ে বলল, মা, আমি আসছি, আজই আসছি। সুমিত্রা দেবী কাঁপা কাঁপা গলায় বললেন, মা, রাস্তায় সাবধানে আসিস। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। অনন্যার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল, তবে সেই অশ্রু পরাজয়ের ছিল না। গ্রামের উদ্দেশ্যে বাসে ওঠার সময় সে সাধারণ একটি শাড়ি পরেছিল, না কোনো সাজগোজ, না কোনো অহংকার। তার কাছে এখন পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু তার মনটা এখনও সেই আগের মতোই সরল। শহর থেকে বেরিয়ে আসতেই রাস্তার দৃশ্যপট বদলে যেতে লাগল। চওড়া রাস্তাগুলো শুরু হয়ে এলো, অট্টালিকার বদলে চারদিকে ফসলি জমি চোখে পড়ল। অনন্যা প্রতিটি মোড়ে জানালার বাইরে চেয়ে দেখছিল, যেন ছোটবেলার কোনো হারিয়ে যাওয়া ছবি খুঁজছে। বাসটি যখন গ্রামের কাছে পৌঁছল, তার বুক ধড়ফড় করতে লাগল। স্বপনপুরী, সেই পরিচিত নাম, সেই মাটির মিষ্টি সুবাস। সে বাস থেকে নামল, কিন্তু কেউ তাকে চিনতে পারল না। সাধারণ পোশাক আর সাদামাটা চলনে তাকে সাধারণ গ্রামের মেয়ের মতোই মনে হচ্ছিল। গ্রামের কিছু শিশু পাশে খেলা করছিল। এক শিশু বলে উঠল, আরে, একে তো হরিপদ কাকুর মেয়ের মতো দেখাচ্ছে। অন্যজন বলল, না রে, ও তো শহরে থাকে। অনন্যা হাসল, কিন্তু থামল না। সে যত কুঁড়েঘরের কাছাকাছি পৌঁছচ্ছিল, তার পা ততই ভারী মনে হচ্ছিল। পথের ধারে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ তাকে অবাক হয়ে দেখছিল। কেউ ফিসফিস করে বলল, শুনেছি হরিপদ কাকুর মেয়ে নাকি বড় অফিসার হয়েছে। কেউ আবার বলল, কে জানে সত্যি কিনা। অনন্যা কুঁড়েঘরের সামনে এসে থমকে দাঁড়াল। সেই দৃশ্য তার কল্পনার চেয়েও বেশি হৃদয়বিদারক ছিল। কুঁড়েঘরের দেওয়ালগুলো আরও বেশি ভেঙে পড়েছে, ছাউনির একটা অংশ ধসে পড়েছে। সামনের উঠানে সেই পুরনো খাবারের পাত্রটি পড়ে আছে, যাতে শুকনো রুটি। এক কোণে মা বসে আছেন, খুবই দুর্বল, শরীর নুয়ে পড়েছে, আর পাশে মাটিতে চাদর বিছিয়ে শুয়ে আছেন হরিপদ। অনন্যার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। তার পায়ের পাতা যেন আর শরীরের ভার বহন করতে পারছিল না। সুমিত্রা দেবী মাথা তুললেন। কিছুক্ষণ তিনি অবাক হয়ে চেয়ে রইলেন, তারপর হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, অনন্যা! মায়ের সেই পরিচিত ডাক শুনতেই অনন্যা দৌড়ে ভেতরে গেল। সে কুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করে মাকে জড়িয়ে ধরল। মা মেয়ে দুজনেই অঝরে কাঁদতে লাগলেন। হরিপদ ধীরে ধীরে চোখ মেললেন, ক্ষীণ কণ্ঠে বললেন, এসেছিস আমার অফিসার মা? অনন্যা হাঁটু গেড়ে বসে পড়ল। বাবার হাত নিজের কপালে ছোঁয়াল। তার গলা ধরে এলো, বাবা, এ কি অবস্থা করেছেন নিজের? হরিপদ হাসলেন, আমরা তো এমনই আছি মা। তুই অফিসার হয়েছিস, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া।
অনন্যা চারপাশে নজর বোলাল। ৭টি বছর, ৭ বছরে এই কুঁড়েঘরটি আরও জরাজীর্ণ হয়ে পড়েছে, কিন্তু তার বাবা মায়ের অদম্য ইচ্ছাশক্তি ভেঙে যায়নি। গ্রামে ধীরে ধীরে খবরটি ছড়িয়ে পড়ল, মানুষ ভিড় করতে লাগল, কারোর চোখে বিস্ময়, কারোর চোখে অনুশোচনা। এক ব্যক্তি বলে উঠল, এই তো হরিপদ কাকুর মেয়ে আইএএস অফিসার হয়েছে। অন্য একজন যোগ করল, দেখো এখনো কত সাধারণ। অনন্যা উঠে দাঁড়াল। সে সবার দিকে তাকাল। কোনো ভাষণ দিল না, কোনো কঠোর আদেশও দেখাল না। সে শুধু মায়ের পাশে বসল এবং তার চুলে হাত বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণ পর একটি সরকারি গাড়ি এসে থামল। ড্রাইভার নামল, পিছনে কিছু পুলিশও ছিল। গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হল। সুমিত্রা দেবী ঘাবড়ে গিয়ে বললেন, মা, এই লোকগুলো কেন এলো? অনন্যা শান্ত গলায় বলল, মা, ভয় পেও না। ড্রাইভার এগিয়ে এসে বলল, ম্যাডাম, আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে। অনন্যা শান্ত স্বরে উত্তর দিল, এখন নয়, আগে আমার বাবা মা। সে পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তারকে ডাকল। হরিপদর চিকিৎসা শুরু হল। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হল। সুমিত্রা দেবীর স্বাস্থ্য পরীক্ষা করা হল। গ্রামের মানুষ অবাক হয়ে সবকিছু দেখছিল। যারা একসময় কটাক্ষ করত, তারা আজ নীরব। অনন্যা কুঁড়েঘরের বাড়িতে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। তার চোখ অশ্রুসিক্ত। সে মনে মনে বলল, আমি অফিসার হয়েছি ঠিকই, কিন্তু সবার আগে আমি একজন মেয়ে। সে সঙ্গে আসা কর্মচারীদের নির্দেশ দিল, এই কুঁড়েঘর এখন আর এভাবে থাকা উচিত নয়। সবাই মাথা নুইয়ে সম্মতি জানাল। সন্ধ্যা ঘনিয়ে এলো। সূর্যাস্তের শেষ আলো কুঁড়েঘরের ভাঙ্গা দেওয়ালের ওপর পড়ছিল। অনন্যা মায়ের পাশে বসেছিল। সুমিত্রা দেবী মেয়ের চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, আমরা ভাবতেও পারিনি যে তুই সত্যি সত্যি ফিরে আসবি। অনন্যার চোখ ভিজে এলো। মা, আমি যদি না ফিরে আসতাম, তবে এই অফিসার হওয়ার কোনো মানেই থাকত না। গ্রামের বাতাসে আজ ভিন্ন এক আমেজ ছিল। মানুষের মনের কোণে পরিবর্তনের হাওয়া বইছিল, আর অনন্যার মনে ছিল একটি দৃঢ় সংকল্প। আসল লড়াই এখন শুরু হয়েছে। পরের দিন সকালে গ্রামে বেশ উত্তেজনা ছিল। সূর্য উঠেছে, কিন্তু স্বপনপুরীর অলিতে গলিতে আজ অন্যরকম পরিবেশ। মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, একে অপরের সাথে নিচু স্বরে কথা বলছে। প্রত্যেকের দৃষ্টি সেই ভগ্ন কুঁড়ে ঘরের দিকে, যেখানে এখন একজন আইএএস অফিসারের বাবা মা থাকছেন। হরিপদ রাতের চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করছেন। তিনি ঘরের বাইরে খাটিয়ায় শুয়ে আছেন। সুমিত্রা দেবী পাশে বসে বারবার মেয়ের দিকে তাকাচ্ছেন, যেন তার বিশ্বাসই হচ্ছে না যে অনন্যা সত্যি তার সামনে বসে আছে। অনন্যা খুব ভোরে ঘুম থেকে উঠেছে। সে কুঁড়েঘর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গ্রামটিকে দেখছিল। সেই পরিচিত জমি, সেই মেঠো পথ, সেই মাটি। কিন্তু এখন তার দেখার দৃষ্টি ভিন্ন। এখন সে শুধু একজন মেয়ে নয়, বরং দায়িত্ববান একজন মানুষ। গ্রামের পঞ্চায়েত প্রধানকে ডাকা হল। পঞ্চায়েতের সদস্যরা এলেন, সরকারি কর্মকর্তারাও পৌঁছলেন। মানুষ দূরে দাঁড়িয়ে সব দেখছে। কারও সাহস হচ্ছে না সামনে এসে কথা বলার। যারা একসময় হরিপদ কাকুকে নিচু চোখে দেখত, আজ তারাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রধান ধীরে ধীরে বললেন, ম্যাডাম, আমরা জানতাম না যে অবস্থা এত শোচনীয়। অনন্যা শান্ত স্বরে উত্তর দিল, জানাটা জরুরি ছিল না, দেখাটাই জরুরি ছিল। প্রধানের কাছে কোনো উত্তর ছিল না। অনন্যা কুঁড়েঘরের দিকে আঙুল নির্দেশ করে বলল, এই অবস্থায় কোনো মানুষ কিভাবে বসবাস করতে পারে? এটা শুধু আমার বাবা মায়ের সমস্যা নয়, এটা পুরো গ্রামের সমস্যা। পঞ্চায়েতের লোকজন একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল। অনন্যা মাটিতে বসে এক মুঠো মাটি তুলে ধরল, এই মাটিই আমাকে মানুষ করেছে। যদি এই মাটি আমার বাবা মাকে গ্রাস করতে শুরু করে, তবে অফিসার হয়ে লাভ কি? তার কণ্ঠে কোনো ক্ষোভ ছিল না, ছিল কেবল সত্য। সেই দিনই সরকারি আদেশে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের অধীনে ঘর মঞ্জুর হল। হরিপদ শ্রীমিতা দেবীর নামে ঘর তৈরির প্রক্রিয়া শুরু হল। গ্রামের মানুষ প্রথমবার দেখল একজন অফিসার কোনো প্রকার চিৎকার বা ধমক না দিয়েও কাজ আদায় করতে পারেন। ঘর নির্মাণের কাজ শুরু হল। পুরনো কুঁড়েঘরটি ভেঙে ফেলা হল। দেয়াল পড়ার সময় শ্রীমিতা দেবীর চোখে জল এলো। অনন্যা মায়ের হাত ধরে বলল, মা, এই দেয়ালগুলো ভাঙছে ঠিকই, কিন্তু আপনার ভাগ্য নয়। হরিপদ কাঁপা গলায় বললেন, এই কুঁড়েঘর আমাদের অনেক স্মৃতি দিয়েছে, এখন একে যেতে দাও। ইট, বালি, সিমেন্ট, শ্রমিক সব কিছুর আয়োজন হল।
গ্রামের মানুষ রোজ এসে কাজ দেখত। কিছু লোক মনে মনে ঈর্ষাও করত। এক ব্যক্তি বলল, আমাদের জন্য তো কোনো অফিসার কখনো এগিয়ে আসেনি। অন্যজন বলল, কারণ আমাদের মেয়েরা অফিসার হয়নি। এই কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের মেয়েরা অনন্যাকে দেখতে আসতে লাগল। কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকত, কেউ জিজ্ঞেস করত, দিদি, অফিসার হওয়া কি খুব কঠিন? অনন্যা হেসে বলতো, কঠিন তো অবশ্যই, কিন্তু অসম্ভব নয়। সে প্রতিদিন বিকেলে বাচ্চাদের সাথে বসত, কখনো গাছের নিচে, কখনো নির্মাণাধীন ঘরের পাশে। সে নিজের গল্প শোনাত না, বরং তাদের গল্প শুনত। একটি মেয়ে বলল, দিদি, আমাদের পড়তে দেওয়া হয় না। অনন্যা ধীরে ধীরে বলল, আগে নিজেকে শিক্ষিত করো, তারপর পৃথিবী নিজেই রাস্তা তৈরি করে দেবে। গ্রামে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইতে লাগল। মানুষ মেয়েদের স্কুলে পাঠাতে শুরু করল। মায়েরা তাদের লুকানো ভয় আর স্বপ্নের কথা খুলে বলতে শুরু করলেন। কিন্তু প্রতিটি গল্পেরই একটি অন্ধকার দিক থাকে। গ্রামের কিছু প্রভাবশালী মানুষ এতে অসন্তুষ্ট ছিল। তাদের এই পরিবর্তন ভালো লাগছিল না। একজন বলল, আজ ওর বাবা মায়ের ঘর হয়েছে, কাল আমাদের জমি কেড়ে নেবে। অন্যজন বলল, খুব বেশি অফিসার হতে এসেছে। এক রাতে ঘর তৈরির সময় কিছু নির্মাণ সামগ্রী চুরি হয়ে গেল। কাজ থমকে গেল। সুমিত্রা দেবী ভয়ে কেঁপে উঠলেন। মা, তুই কোনো বিপদে পড়বি না তো? অনন্যা মায়ের দিকে তাকিয়ে বলল, মা, সত্যের পথে বাধা আসবেই। সে কোনো শোরগোল না করে গোপনে তদন্ত করালো। চোর সেই লোকটাই প্রমাণিত হল যে সবচেয়ে বেশি উচ্চবাচ্য করছিল। আইনি ব্যবস্থা নেওয়া হলো। কোনো লোক দেখানো কাজ নয়, বরং ন্যায় বিচার। গ্রামবাসীরা প্রথমবার দেখল আইনের শক্তি কেমন হয়। হরিপদ রোজ নির্মাণাধীন ঘরের দিকে তাকিয়ে থাকতেন। তার চোখে নতুন প্রাণের সঞ্চার হচ্ছিল। তিনি এখন খাটিয়া থেকে উঠে বসতে পারেন। একদিন তিনি অনন্যাকে বললেন, মা, আমরা তো শুধু চেয়েছিলাম তুই সুখে থাকিস। অনন্যার চোখ ভিজে এলো। বাবা, আপনাদের হাসির চেয়ে বড় কোনো পদ আমার কাছে নেই। ঘর ধীরে ধীরে রূপ নিতে শুরু করল। দেয়াল দাঁড়িয়ে গেল, ছাদ হল। যেখানে একসময় পানি চুইয়ে পড়ত, সেখানে এখন আলোর ঝলকানি। গ্রামের মহিলারা একদিন সুমিত্রা দেবীর কাছে এলেন। তারা বললেন, আমাদের মেয়েদেরও পড়ান। সুমিত্রা দেবী প্রথমবার গর্বিত কণ্ঠে বললেন, আমার মেয়েই পড়াবে। অনন্যা সেখানেই একটি ছোট শিক্ষা কেন্দ্র খুলে দিল। এখন গ্রাম শুধু ঘর তৈরি হতে দেখছে না, বরং তাদের ভবিষ্যৎ গড়তে দেখছে। আর অনন্যা জানত, এটি কেবল শুরু। স্বপনপুরীর সকাল এখন আর আগের মতো ছিল না। বাতাসে মাটির সেই চিরচেনা সুবাস ছিল, কিন্তু সেই সুবাসে আশার এক নতুন স্তর যুক্ত হয়েছিল। এখন বাড়ি প্রায় সম্পূর্ণ। সাদা দেওয়ালগুলো রোদের আলোয় চকচক করছে। যেখানে একসময় ভাঙা কুড়েঘর ছিল, সেখানে আজ এক মজবুত ছাদ, পাকা দেওয়াল আর সুদৃশ্য দরজা। হরিপদ প্রতিদিন ভোরে উঠে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতেন। তার চোখ যেন বিশ্বাসই করতে পারত না যে এটি তার ঘর। সুমিত্রা দেবী বারবার দেওয়ালগুলো ছুঁয়ে দেখতেন, তারপর আঁচল দিয়ে চোখের জল মুছতেন। অনন্যা এসব চুপচাপ দেখত। ঘরের শেষ পর্যায়ের কাজ চলছিল, রং করার কাজ চলছিল। শ্রমিকরা তাদের সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে। গ্রামের শিশুরা আশেপাশে আনন্দ করে খেলছে। যে জায়গায় একসময় কেবল দারিদ্র্য আর হাহাকার ছিল, সেখানে আজ প্রাণের স্পন্দন। বাড়ি সম্পন্ন হওয়ার তারিখ ঠিক হল। সেদিন গ্রামে যেন উৎসবের আমেজ। কোনো ঢাকঢোল বাজেনি, কিন্তু প্রত্যেকের মনে এক আনন্দধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। মহিলারা পরিপাটি কাপড় পরে এলেন, পুরুষরা শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে রইলেন। অনন্যা বাবা মাকে বলল, আজ আপনারা দুজনেই নতুন ঘরে প্রথম পা রাখবেন। সুমিত্রা দেবীর হাত কাঁপছিল। হরিপদ মেয়ের হাত ধরে এগিয়ে গেলেন। দরজা খোলা হল। সুমিত্রা দেবী সবার আগে চৌকাঠে পা রাখলেন। তিনি চোখ বন্ধ করলেন, তারপর হাত দিয়ে মেঝে স্পর্শ করলেন। জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। এটা শুধু একটা বাড়ি নয়, এটা ছিল তার দীর্ঘদিনের তপস্যার ফসল। হরিপদ ভেতরে প্রবেশ করলেন। তিনি চারদিকে তাকালেন। খোলা ছাদ, উজ্জ্বল আলো, পরিষ্কার দেওয়াল। তিনি মৃদুস্বরে বললেন, এত বয়সে এসে প্রথমবার নিজের ঘরে নিঃশ্বাস নিতে পারছি। অনন্যা সেখানেই দাঁড়িয়েছিল, তার চোখে জল, কিন্তু মুখে এক অনাবিল প্রশান্তি। গ্রামের মানুষ ভেতরে এলো না, বাইরে দাঁড়িয়েই সম্মান জানালো। কেউ একজন বলল, আজ এই ঘর শুধু হরিপদ কাকুর নয়, এটা পুরো গ্রামের আশা। সুমিত্রা দেবী রান্নাঘরে পা রাখলেন। একটি ছোট চুলা রাখা ছিল। তিনি মাটির প্রদীপ জ্বালালেন। প্রদীপের আলোয়
তার মুখমণ্ডল ঝলমল করে উঠল। সেদিন সন্ধ্যায় হরিপদ প্রথমবার চেয়ারে বসলেন। সুমিত্রা দেবী তার সামনে থালায় খাবার পরিবেশন করলেন, রুটি, ডাল, সবজি। হরিপদ থালার দিকে তাকিয়ে, তারপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, আজ রুটিটা যেন অন্যরকম লাগছে। অনন্যা বলল, কেন বাবা? তিনি হেসে বললেন, আজ এতে অপমান নেই। এ কথা শুনে সুমিত্রা দেবী কেঁদে ফেললেন। রাতে অনন্যা আঙিনায় বসেছিল। আকাশ পরিষ্কার, তারারা ঝিকমিক করছে। সেই একই আকাশ যা সে শহরের ছোট ঘর থেকে কতবার দেখেছিল। তার মনে পড়ে গেল সেই রাতগুলোর কথা, যখন বিদ্যুৎ থাকত না, মোমবাতির আলোয় পড়াশোনা করত। খালি পেটে মনে হতো সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আজ সবকিছু যেন শান্ত হয়ে গেছে। কিন্তু তার গল্প এখানেই শেষ নয়। পরের দিন গ্রামের পঞ্চায়েত সভা ডাকা হল। অনন্যা সবাইকে আহ্বান করল। সে মঞ্চে নয়, মাটিতেই বসল। সে বলল, আমি এখানে অফিসার হিসেবে আসিনি, এসেছি এই মাটির মেয়ে হিসেবে। সে গ্রামের সমস্যাগুলো শুনল। পানি, স্কুল, রাস্তা, স্বাস্থ্য। প্রত্যেকেই নির্ভয়ে কথা বলল। প্রথমবার কোনো অফিসারের সামনে মানুষের কোনো ভয় ছিল না। অনন্যা বলল, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু সততা থাকলে বেশি দেরিও হয় না। ধীরে ধীরে উন্নয়নমূলক কাজ শুরু হলো। টিউবওয়েল বসানো হলো, স্কুলের মেরামত হলো, অঙ্গনবাড়ি কেন্দ্র আবার চালু হলো। গ্রামের মেয়েরা নিয়মিত পড়তে আসতে লাগল। সুমিত্রা দেবী তাদের জন্য চা বানাতেন, হরিপদ দরজায় বসে তাদের দেখতেন। একদিন এক ছোট মেয়ে জিজ্ঞেস করল, দাদি, আমিও কি অফিসার হতে পারব? সুমিত্রা দেবী হেসে বললেন, অবশ্যই পারবে। হরিপদের চোখে উজ্জ্বলতা ফিরে এলো। কিন্তু প্রতিটি গল্পের একটি শেষ পরীক্ষা থাকে। অনন্যা বদলির আদেশ পেল। তাকে অন্য জেলায় যেতে হবে। এই খবর শুনে সুমিত্রা দেবীর মুখ শুকিয়ে গেল। হরিপদ চুপ হয়ে গেলেন। অনন্যা মায়ের হাত ধরে বলল, মা, অফিসার হওয়ার অর্থই হল মানুষের সেবা করা। সুমিত্রা দেবী মাথা নাড়লেন। আমরা জানি, কিন্তু বাড়িটা খুব শূন্য মনে হবে। যাওয়ার আগে অনন্যা গ্রামের শিশুদের ডাকল। তাদের বলল, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার জায়গাটা বইগুলো নেবে। সে শিক্ষাকেন্দ্রের দায়িত্ব গ্রামের মহিলাদের ওপর অর্পণ করল। যাওয়ার দিন পুরো গ্রাম জড়ো হল। কেউ কাঁদছিল না, কিন্তু সবার চোখ সজল ছিল। হরিপদ মেয়েকে জড়িয়ে ধরলেন। ধীরে ধীরে বললেন, আমরা তোকে শুধু অফিসার নয়, মানুষ বানিয়েছি। অনন্যার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সুমিত্রা দেবী বললেন, মা, যেখানেই থাকিস এই মাটিকে ভুলে যাস না। অনন্যা ঝুঁকে মায়ের পা ছুঁয়ে সালাম করল। গাড়ি চলতে শুরু করল। গ্রামটি পেছনে পড়ে রইল, কিন্তু স্বপনপুরী আর আগের মতো নেই। সেখানে এখন কেবল একটি ঘর নয়, সেখানে গড়ে উঠেছে আত্মসম্মান। বছরের পর বছর পর যখন মানুষ ওই গ্রামের নাম নিত, তখন বলতো, ওখানে এক মেয়ে জন্মেছিল, যে তার বাবা মাকে শুধু ঘর নয়, সম্মান দিয়েছিল। আর প্রতিটি কোড়েঘাড়ে একটি নতুন স্বপ্ন জেগে উঠল। যদি এই গল্পটি আপনার চোখ ভিজিয়ে থাকে, যদি বাবা মায়ের পরিশ্রম আপনাকে নিজের কথা মনে করিয়ে দিয়ে থাকে, তবে আজ একটি ছোট্ট ওয়াদা করুন। আমি কথা দিচ্ছি যে এমন সত্য ও হৃদয়স্পর্শী গল্প আপনাদের বারবার শোনাতে থাকব, যা মানুষকে আরও ভালো করে তোলে। আর এখন আপনার কাছে একটি শপথ, যদি বাবা মাকে সম্মান করেন, যদি পরিশ্রম ও সংগ্রামের কদর করেন, তবে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব অন্য কোনো ভেঙে যাওয়া স্বপ্নকে আশা দিতে পারে। ধন্যবাদ গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য।